নমস্কার। নমস্কার। বিটিএন টক্সের আজকের এই অনুষ্ঠানে আমরা আজকে যাকে আমাদের সাথে নিয়ে এসেছি, ওনার পরিচয় দেওয়ার আগে আপনারা সবাই জানেন যে আর কিছুদিনের মধ্যেই নির্বাচন রয়েছে এবং প্রত্যেক প্রত্যাশীরা তাদের ভাগ্য কি নিয়ে আসছে সেটার জন্য নামবেন মাঠে। নাম আসা বাকি, কিন্তু প্রত্যেক সমষ্টিতেই দেখছি বিভিন্ন দলের যারা প্রত্যাশীরা রয়েছেন তারা অলরেডি মাঠে নেমে পড়েছেন। তেমনই একজন প্রত্যাশী আমাদের সাথে আছেন আজকে, যার সাথে আপনাদের পরিচয় করব। জেলা বিজেপির সাংগঠনিক জেনারেল সেক্রেটারি 2007 থেকে 2014 দায়িত্বভার উনি নিয়েছিলেন, পালন করে গেছেন। জেলা বিজেপির 2016 থেকে 2021 অব্দি উনি জেনারেল সেক্রেটারি ছিলেন এবং ভাইস প্রেসিডেন্ট হয়ে ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট উনি কার্যনির্বাহ করেছেন 2021 থেকে 2025 অব্দি, আর এখন উনি আছেন স্টেট এক্সিকিউটিভ। আমরা কথা বলছি অমিয় কান্তি দাসের সাথে। নমস্কার দাদা। নমস্কার। দাদা, আজকে আপনার সাথে আমরা আলাপচারিতা করব একদম টু দ্য পয়েন্ট, স্ট্রেট টু দ্য পয়েন্টে। আপনি ধলাই সমষ্টি থেকে নির্বাচনের লড়ার জন্য নেমেছেন, আপনি একজন প্রত্যাশী। তো প্রথম কথা, কোয়েশ্চেনে যাওয়ার আগে আপনি কখন শুরুয়াত করেছেন, দল করছেন, সংঘতে? আমরা যতটুকু জানি আপনি সংঘর সাথে যুক্ত ছিলেন, কখন থেকে করেছেন? একটু ছোট্ট করে যদি আপনার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিন। আমি আসলে ছাত্র জীবন থেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংস্পর্শে এসেছি এবং সংঘের যে মূল কাজ হয় সংঘের শাখার মুখ্য শিক্ষক হিসেবে কাজ করেছি, শাখার কার্যবাহী হিসেবে কাজ করেছি, পরবর্তীতে মন্ডল কার্যবাহী হিসেবে কাজ করেছি, সংঘের শাখা ভিত্তিতে কাজ করেছি এবং পরবর্তী যদি বলা যায় আমি দীর্ঘদিন এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভিন্ন যে উইংস গুলো আছে এবং বিদ্যাভারতী একটা সংগঠন আছে, সেই সংগঠনেও আমি দীর্ঘদিন পূর্ণকাল হিসেবে কাজ করেছি এবং সেই সংগঠনে আমি প্রদেশ সমিতি সহ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। এবং আপনারা জানেন 1999 সালে যে একল বিদ্যালয় যোজনা শুরু হয়েছিল, সেই যোজনা বাগান অঞ্চলে অনেক কাজ করেছি। 30টা বাচ্চাদের নিয়ে একটি বিদ্যালয় খোলা হতো, সেখানে আমি পূর্ণকাল হিসেবে কাজ করেছি 1999 থেকে 2002 পর্যন্ত এবং সেখানে আমি কাজ করেছি, সঙ্গে বিভিন্ন উইংসে কাজ করেছি এবং পরবর্তী এর সাথে সাথে 1989 আমি ভারতীয় জনতা পার্টির প্রথম সদস্য পদ গ্রহণ করেছিলাম। আর তখনও আমি যে অবিভক্ত জিপি কমিটি ছিল, জিপি কমিটির সদস্য ছিলাম। পরবর্তীতে জিপি কমিটির আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি এবং দীর্ঘদিন আমি প্রায় 20 বছর বিভিন্ন সংগঠনে, যে সামাজিক সংগঠন যেগুলি আছে বিজেপি সহ, সেখানে আমি প্রায় 20 বছর ফুল টাইম ওয়ার্কার হিসেবে কাজ করেছি, যাকে পূর্ণকালীন কার্যকর্তা বলে কাজ করেছি। এবং ভারতীয় জনতা পার্টিতেও আমি পরবর্তীতে আপনি বলছেন যেটা জেলা কমিটির সাংগঠনিক সাধারণ সম্পাদক কাজ করেছি, যেটাকে মহামন্ত্রী সংগঠন বলে। এবং আমি জেলার সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছি এবং শেষ 2021 থেকে 25 পর্যন্ত আমি ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটি আমি সেখানে ভাইস প্রেসিডেন্ট কাজ করেছি। আর বর্তমানে আমার উপরে জলের স্টেট এক্সিকিউটিভ আমার দায়িত্ব আছে। তাছাড়া আমি কিছু বলি যে আমি এই দিল্লি 2019-এ যে এখানকার সাধারণ নির্বাচন শেষ হওয়ার পর আমরা গিয়েছিলাম, দিল্লিতে গিয়েছিলাম এবং বর্তমানে যিনি মন্ত্রী আছেন মাননীয় কৌশিক রায়, আমি এবং এখন যিনি ভাইস প্রেসিডেন্ট আছেন যারা জগৎ চক্রবর্তী, আমি তিনজনকে দিল্লি পাঠানো হয়েছিল দলের যোজনা অনুযায়ী। আমরা সেখানে দীর্ঘ 10 দিন কাজ করেছি এবং সেখান থেকে আমাদের বেঙ্গলে পাঠানো হয়েছিল, সেখানে এসে কাজ করেছি। আর বিগত যে 2022 এবং 23-এ যে হয়েছিল এই ত্রিপুরা বিধানসভা নির্বাচন, সেখানে আমি প্রায় 4 মাস সেখানে ছিলাম। সেখানে আমি কাজ করেছি 4 মাস থেকে। আমাকে একটা জেলার দায়িত্ব দেওয়া হয়েছিল, সিপাহী জেলা, নবাবপুর জেলা। সেই জেলায় 5টি এই বিধানসভা আছে, সেখানে আমি সেই জেলার দায়িত্ব নিয়ে কাজ করেছি, ইন্টার্ন হিসেবে কাজ করেছি। 10টি জেলার মধ্যে আমাকে একটি জেলার দায়িত্ব দেওয়া হয়েছিল। অর্থাৎ যখন যেভাবে আমি দায়িত্ব দিয়েছি এবং সেগুলোই পালন করেছি অত্যন্ত দক্ষতার সাথে এবং নিষ্ঠার সাথে। দ্যাট মিনস আপনি হলেন গিয়ে একজন হার্ডকোর বিজেপি কর্মী, ঠিক? এখন অব্দি কোনো পার্টি আপনি চেঞ্জ করেন নাই, আপনি যে পার্টিতে ছিলেন সেই বিচারধারায় রয়েছেন আর সেটাতেই থাকবেন। ওকে, তো এখন আমরা প্রশ্ন পর্বে যাই। আপনি কেন এই নির্বাচন লড়তে যাচ্ছেন? যদি আপনাকে মনোনয়ন দেয়া হয়, আপনাকে প্রার্থিত্ব দেয়া হয়, তাহলে কেন আপনি লড়বেন আর আপনার প্রথম লক্ষ্য কি থাকবে? লক্ষ্য একটাই, যে আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে 2047-এর মধ্যে ভারতকে বিকশিত অর্থাৎ উন্নত রাষ্ট্রে পরিণত করতে হবে। সেই ভারতবর্ষকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে আমাদের
আসাম যে প্রদেশ আছে সেই প্রদেশে বিকশিত হতে হবে, উন্নত হতে হবে। আর নো ডাউট দলাইকে বাদ দিতে চলবে না। হুম। আর দলাইকে যদি উন্নত বিকশিত করতে হয় তাহলে আমাকে ভাবতে হবে যে দলাই যেহেতু ওইখানকার আমি দলাই ছোটবেলা থেকেই দলাই থেকে বড় হয়েছি, সেখানকার সমস্ত কিছুতে আমার চলাফেরা ছিল এবং দলাই আমার যে দেশের প্রতি যেরকম মমতা আছে, যেরকম দায়িত্ববোধ আছে, দলের প্রতি আমার নিজের দায়িত্ববোধ আছে এবং সেই দায়িত্ববোধ থেকে আমার মনে হয় কর্তব্যবোধ এসে পৌঁছে গেছি। যে ওই কারণে যে দলকে বিকশিত করতে হলে দলের জনগণের সমস্ত সার্বিক উন্নয়নের প্রয়োজন আছে। অলরাউন্ডার ডেভেলপমেন্ট যাতে বিকশিত দলাই হয় সেদিকে আমরা লক্ষ্য নিয়ে কাজ করছি। এক কথায় বলতে গেলে যে সবকিছু উন্নতি করতে হলে বিকশিত দলাই আমরা সেই উদ্দেশ্যে নিয়ে কাজ করে আসছি। তো আপনি বলছেন এই যে লক্ষ্য নিয়ে আপনি নেমেছেন, একটি ঘটনা চোখের সামনে আসছে, আপনি পুরো স্ট্রংলি নেমেছেন মাঠে এবার। আসলে আপনি জিজ্ঞেস করেন মাঠে নেমেছেন, আমি মাঠ থেকে তো কখনো উঠিনি, আমি চিরকালই মাঠেই ছিলাম। ওকে। হ্যাঁ, আমি তো সেই কবে যে সত্যি কথা বলতে গেলে মাঝে মাঝে কেউ জিজ্ঞেস করে তুমি শিলচরে আছো নাকি, আমি তো শিলচরে আমি 1997 সনে আমি আমার বাড়ি ভুবনকার আমার যে গ্রামের নাম আমরা বলে সবাই বলতো আমরা পাশি। 1997 থেকে আমি সেখান থেকে বেরিয়েছিলাম। 1 বছর একটা সামাজিক সংগঠনের সময় দেওয়া। আর ধীরে 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 সেই সংগঠনের 1 বছর 1 বছর পর 1 বছর 2 বছর যেতে যেতে প্রায় 20 বছর চলে গেছি। আর চলতে চলতে আমার মনে হলো যে ভারতীয় জনতা পার্টি যখন দায়িত্ব করেছে আবার প্রথম অবস্থায় ছিল 1989 সনে আমার দায়িত্ব ছিল। তো তারপরে যখন এবং 2007 থেকে পুনরায় যখন ভারতীয় জনতা পার্টির দায়িত্ব নিয়ে কাজ করছি জেলা কমিটি, তখন ধীরে ধীরে আমার মনে হলো যে মানে কি আমার এলাকায় ডেভেলপমেন্টের প্রয়োজন আছে। তো ডেভেলপমেন্টের প্রয়োজনীয়তা চিন্তা করে আমি দেখলাম যে ভারতীয় জনতা পার্টির যে নির্বাচিত প্রতিনিধি হয়ে নিজের এলাকাকে আরো উন্নত করা যায়, আরো অগ্রসর করা যায়, সেই চিন্তা নিয়ে আমি নেমেছি এবং সেই চিন্তা নিয়ে মাঠ থেকে আমি কখনো উঠিনি। ওকে, দ্বিতীয় প্রশ্নে যাওয়ার আগে আমি আপনাকে একটা খুব আবেগপূর্ণ একটি প্রশ্ন, 2024-এর একটা ঘটনা মনে পড়ছে। বাই ইলেকশনের সময় আপনি কিন্তু মনোনয়ন দাখিল করেছিলেন, আপনার প্রায় টিকিট নিশ্চিত হয়ে যাচ্ছিল, কিন্তু তখনই আপনার টিকিটটা চেঞ্জ করে দেওয়া হলো, আরেকজনকে দিয়ে দেওয়া হলো যিনি এখন বর্তমানের বিধায়ক ধলের। এই বাই ইলেকশনে অনেক ম্যানেজ করার চেষ্টা হয়েছে, আপনার সাথে যারা সমর্থকরা ছিল বা আপনার যে জনসাধারণ আপনার সাথে ছিল, আপনার উপরে অনেক ভরসা রেখেছিল, ওইবার তাদের মন কিন্তু ভেঙেছে, আপনারও মন ভেঙেছিল আমরা জানি, যতটুকু আমরা খবর পেয়েছি বা দেখেছি। আপনার চোখে তখন মানে মুখে হাসি ছিল কিন্তু চোখে একটা কান্নার রোল ছিল, আমরা যেটা দেখেছি। অনেক ভাবে আপনাকে ম্যানেজ করার চেষ্টা হয়েছে, দিশপুর থেকে অনেক নেতা মন্ত্রী আপনাকে কল করে ম্যানেজ করার চেষ্টা করেছে যেন আপনি সংগঠনে থাকেন। এইবার যদি সেম জিনিস রিপিট হয় আর আপনাকে ধরুন টিকিট দেওয়া না হয়, আবার কি সেই মানুষগুলো যারা আপনার উপরে আস্থা রাখে আবার আস্থা হারাবে? আপনি কি পার্টিতে থাকবেন না নিজে লড়বেন এবার একা? আমরা একটা কথাতেই বিশ্বাস করি যে রাষ্ট্র সর্বোপরি, আমরা সেই কথাই বিশ্বাস করি, ন্যাশন ফার্স্ট, পার্টি সেকেন্ড, সেলফ লাস্ট। এবং আপনি যে কথাটা বলছিলেন, যেহেতু আমরা সাধারণ মানুষ হিসাবে রাগ অভিমান সেগুলো স্বাভাবিক। আর যখনই দেখা যাবে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা আপনার যে রাগ অভিমানে সাড়া দেবেন, তো সেগুলো আমরা জানি। আপনি বিগত বছরের কথা বলছিলেন যে 2024-এর কথা, তখন মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আমার নেতৃবৃন্দ যারা আছেন সবাই আমাকে বলেছেন এবং আমি ওনাদের কথা মতো আমি কাজ করে যাচ্ছি, কথা রেখেছি এবং আমি আশাবাদী। আপনি বলছিলেন যে আমার সঙ্গী সাথী যারা ছিল তারা মনে আঘাত কিন্তু স্বাভাবিক, সেটাও স্বাভাবিক। এবং আমি আমার যারা নেতৃবৃন্দ যারা আছেন সবার প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, 100% বিশ্বাস আছে এবং সেই বিশ্বাস নিয়ে আমি কাজ করে যাচ্ছি এবং আমি আশাবাদী গত বছরে সেই পুনরাবৃত্তি আর হবে না, সেই ব্যাপারে 100% আশাবাদী আছি। এবার আমরা আসি দ্বিতীয় প্রশ্নে। আপনার এলাকায় এখনো বেকারত্ব, রাস্তা এবং পানীয় জলের সমস্যা রয়েছে, পুরোপুরি কিন্তু মেটেনি। এখন আপনি যদি নির্বাচিত হন, আপনি কিভাবে আপনার এই সমস্যাগুলোকে সমাধান করবেন? আমরা দেখতে পাচ্ছি, আমি আগে যে জায়গাতে বাড়ির কথা বলেছি আমার বাড়ি, সেখান থেকে আমি কাবুল জনতা কলেজে পড়াশোনা করেছি। আর তখন ছিল কংগ্রেসের সরকার ছিল। আমি যখন বাড়ি থেকে কাবুগঞ্জে আসতাম এবং আসার সময় এসে যেতাম, পৌঁছে যেতাম কাবুগঞ্জে, যাওয়ার সময় পায়ে হেঁটে যেতাম। কারণ কি ছিল যে রাস্তাতে গাড়ি গর্তের মধ্যে ঢুকে গেছে এবং সেই গাড়ি আর উঠছে না, সেই গাড়িকে পরিবহন দেখছি ট্রেক্টর দিয়ে সেই গাড়িকে টেনে টেনে তুলছে। সেদিকে যদি আপনি এখন আমরা ধরাই বা ধরাই যে কোনো অংশে যান, অনেক ডেভেলপমেন্ট হয়েছে, সেটা বলতে গিয়ে বিগত 10 বছরে বিজেপি সরকার আসার পর অনেক ডেভেলপমেন্ট হয়েছে।
হচ্ছে। হুম। পানীয় জলের কথা বলেছেন, পানীয় জলের ক্ষেত্রে অনেক পরিবর্তন হয়েছে। হ্যাঁ, আমি মনে করছি যে আরো উন্নতি হওয়ার প্রয়োজন আছে। হুম। এবং আমরা আশাবাদী যে ধীরে ধীরে আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র ভারতবর্ষের সাথে সাথে আসামের উন্নতি হচ্ছে এবং আমাদের দলের উন্নতি হচ্ছে, এবং আমি আশাবাদী আগামীতে আরো উন্নতি হবে। এবং আমার উপর যদি দায়িত্ব বর্তায় জনগণ এবং আমাদের দলের তরফ থেকে যদি সেই দায়িত্ব আমার উপরে আসে, তাহলে আমিও আশাবাদী সেই অনুযায়ী কাজ করবো যাতে আমার এলাকার শান্তি সমস্যা নিরসন হয়। বেকারত্বের কথা বলেছেন, জনসাধারণ বৃদ্ধি পাচ্ছে, বেকারত্ব বৃদ্ধি পাবে। তদুপরি আপনারা জানেন যে বিগত দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 1 লক্ষ বেকারকে উনি চাকরি দেবেন, সেখানে 1,65,000 অতিক্রম করেছি। আর বিগত দিনে উনি বলেছেন, গতকাল উনি বলেছেন দেখেছি যে আগামী যখন সরকার আসবে তখন 2 লক্ষের উপরে যারা বেকার ছেলেমেয়ে তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে। আমি আশাবাদী আমাদের দলের এলাকা থেকে অনেক বেকার সমস্যা সেগুলো সমাধান হবে। তাছাড়া এলাকাতে কোনো ছোটখাটো যেগুলা ইন্ডাস্ট্রির কোনো ব্যবস্থা করা যায় কিনা, যাতে করা যায় সেই ব্যাপারে আমি সবার সহযোগিতা দেবো। বিশেষ করে আপনাদের যারা মিডিয়া যারা আছেন তাদেরকে আমি পরামর্শ নেব। বিভিন্ন যারা এখানে গুরুজন যারা আছেন আমাদের এলাকাতে, বিভিন্ন স্থানে যারা আছেন তাদের কাছ থেকে কিভাবে আমাদের এলাকার বেকার সমস্যার সমাধান করা যায়, সবার সহযোগিতা, সবার পরামর্শ নিয়ে সেগুলো সমাধান আরো বেশি সচেষ্ট হবে। ওকে, 3 নম্বর প্রশ্ন আপনাকে। আমরা জানি কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যেও বিজেপি সরকার, ডাবল ইঞ্জিনের সরকার চলছে, শক্তিশালী হাতে দেশটা আছে। সেই জায়গায় অনেক সময় কিন্তু মানুষের ভিতরে কিছু ক্ষোভ থাকলেও বের হচ্ছে না। গভর্নমেন্ট থেকে অনেক কিছু স্কিম পাচ্ছে তারা, কিন্তু কিছু কিছু প্রতিশ্রুতিগুলো যেগুলো আগে দেয়া হয়েছিল সেগুলো কিন্তু এখন অব্দি সবগুলো যে 100% সমাধান হয়েছে তা নয়। সেটা নিয়ে আপনার কি জবাব দেবে? দেখুন, আমরা যদি মনে করি যে একটি পরিবারের ক্ষেত্রে অভিভাবক ওনার যে 5-7 জনের যে পরিবার সদস্য আছেন তাদেরও সমস্ত যে চাওয়া পাওয়া মিটিয়ে দিতে পারেন না। আর 140 কোটির দেশ ভারতবর্ষ, সেই 140 কোটি দেশ ভারতবর্ষ আমরা যখনই শুনি মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনি যখন উনি বলেন, তখন উনি কি বলেন যে আমার পরিবার মানে 140 কোটি। এবং 140 কোটির কথা বলে উনি শুধু ক্ষান্ত হয়নি। আপনারা জানেন যে এখন প্রতি ঘরে ঘরে শৌচালয়ের ব্যবস্থা হয়েছে। যে ঘরে যার ঘরের ব্যবস্থা নেই তার জন্য প্রধানমন্ত্রী আবাসের ব্যবস্থা হয়েছে। আসাম সরকারের কথা যদি বলেন, দেখুন আসাম সরকার যাতে বাল্য বিবাহ রোধ হয় সেদিকে বিশেষ নজর দিয়ে এবং মেয়েরা যাতে পড়াশোনা করতে পারে সেজন্য নিযুত একটা প্রকল্প হাতে নিয়েছেন এবং সেটা ইমপ্লিমেন্ট হয়েছে। এবং সেখানে দেখা গেছে যারা হায়ার সেকেন্ডারি পাস করছেন, জানেন আপনারা 1000 টাকা, 1250 টাকা, 500 টাকা পর্যন্ত দেওয়া হয়েছে যাতে নারী শিক্ষা আরো এগিয়ে যায়। এবং সবকিছুর মধ্যে আছে যে শিক্ষা যদি হয় তাদের নিজের সমস্যা অনেকে নিজের সমাধান করতে পারে। আমরা সে ব্যাপারে আশাবাদী যে কিছু কিছু ক্ষেত্রে আছে কি সমস্যা থাকবে, সমস্যা সমাধানে আমরা সচেষ্ট আছি, আমাদের সরকারের সচেষ্ট আছে। আমরা সবাই আগামী দিনে আরো কি কিছু যেগুলো সমস্যার সম্মুখীন হবো সেগুলো সমাধান আমরা অবশ্যই সচেষ্ট হবো। এবং আমি আশাবাদী আমাদের সরকার আগামী যখন আসবে তখন যে সমস্ত সমস্যাগুলো আছে আরো সুন্দরভাবে সমাধান করবে। ওকে, 4 নম্বর প্রশ্ন আপনাকে। সবাই যে সরকারি চাকরি পাবে সেটা তো সম্ভব নয়, তো যুব সমাজের জন্য তাদের কর্মসংস্থানের জন্য আপনার কি পরিকল্পনা আছে ভবিষ্যতে? হ্যাঁ, মূল টার্গেট হচ্ছে যুব সমাজ। আজকে যুব সমাজে আমরা জানি আগামী দিনে মানে বর্তমানের কথা বলা যায় যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে সবাই চাকরি পাবে না, কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থার প্রয়োজন আছে। আপনি জানেন যে ইতিমধ্যে সরকার আত্মনির্ভর আসামের কথা চিন্তা ভাবনা করে 2 লক্ষ টাকা করে যুবকদের আহ্বান জানিয়েছিলেন। 2 লক্ষ টাকা সংগ্রহ করার জন্য 2 লক্ষ টাকা দেওয়া হচ্ছে এবং 1 লক্ষ টাকা আগে দেওয়া হয়েছিল। আজকে শুনেছিলাম 1 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, সেগুলো যে যাতে যুবকরা নিজের পায়ে দাঁড়াতে পারে। এবং আমরাও যারা আছি, যারা যদি আমি যদি সেই স্থানে পৌঁছতে পারি তাহলে যুবকদের একটা কথা করবো যে যুবকরা যাতে শুধু শিক্ষিত হতে হবে প্রথম অবস্থায়, শিক্ষিত হওয়ার পরে ব্যবসা করুক, শিক্ষিত হওয়ার পরে কৃষিটা স্কিল ডেভেলপমেন্ট হওয়ার নেসেসারি। স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজনীয়তা আছে। স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজনীয়তার জন্য আমরা একটা কাজ করতে পারি যে বিভিন্ন যে সমস্ত ছোটখাটো ইন্ডাস্ট্রি যেগুলো আমরা বাইরে গেলে দেখা যায় যে যেমন এই ধূপকাঠির ইন্ডাস্ট্রি, ছোট ইন্ডাস্ট্রি, এই সমস্ত অনেক র মেটেরিয়াল আমাদের এলাকায় আছে। আমরা দেখতে পারি আমাদের যে এই যে আগামী বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস আসছে, এই যে বর্ষা মৌসুমে দেখা যায় যখন আম ধরে গাছে, সেগুলো যদি বলতে পারেন আমার কাছে অনেক র মেটেরিয়ালস আছে কিন্তু আমার সেগুলোকে নষ্ট হয়ে পড়ে যায়, সেগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি
আমরা বিভিন্ন বিভিন্ন ছোটখাটো ফ্যাক্টরি, যেমন আচারের ফ্যাক্টরি আমরা কল করি, আচার করতে দেখতে ছোট, কিন্তু সেগুলো করা যায়। আপনারা দেখেছেন আমাদের গ্রামাঞ্চলে যে চাটাই টুকরি সেগুলো তৈরি করা হয়। সেগুলোকে যদি আমরা এমনভাবে পৌঁছাতে পারি, সেগুলোকে যে প্রফেশনাল মেথডে নিয়ে নিতে পারি। এখন দেখা যাচ্ছে যে ব্যক্তিগতভাবে কেউ চাটাই তৈরি করছেন, কেউ ইয়ে তৈরি করছেন, সেগুলোকে যদি আমরা ইন্ডাস্ট্রি মধ্যে তৈরি করে নিতে পারি, আমাদের এলাকার অনেক কিছু করা যেতে পারে। তাহলে আমার মনে হয় যে বেকারত্ব সমস্যা দীর্ঘদিন চলবে না, বেকারত্ব সমস্যার সমাধান অবশ্যই হবে। এবং আমরা সেই ব্যাপারে যারা অভিজ্ঞ আছেন তাদের কাছ থেকে আমরা পরামর্শ নেব, সহযোগিতা নেব, এবং আমি আশাবাদী বেকার সমস্যা আগামী দিনে আরো সুরাহা হবে বলে আশাবাদী। 5 নম্বর কোয়েশ্চেন আপনাকে। দুর্নীতি অভিযোগ উঠছে জনগণের মনে, সেটা প্ল্যান্ট করা হচ্ছে, বা যারা অপোজিশনে রয়েছে যেমন কংগ্রেস পার্টি, তারা বলছে বিজেপি দুর্নীতিগ্রস্ত। সত্যি যদি দুর্নীতি হয়, কি সেই দুর্নীতি বের করা বা স্বচ্ছতা মেনটেন কিভাবে করবেন আপনি যদি দুর্নীতি হয়ে থাকে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথাই আছে যে ভ্রষ্টাচার মুক্ত আসাম গঠন করতে হবে, করাপশন ফ্রি আসাম, এবং সেই দিকে আসাম এগিয়ে চলছে। এই কারণে বলবো, আপনাদের এই মিডিয়াতে আমরা দেখেছি অনেকবার যে কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখেছি যে ড্রাগস বিরোধী অভিযান চালানো হয়েছে। সেই ড্রাগস বিরোধী অভিযানে অনেক সাকসেস হয়েছে। আর কংগ্রেসের কথা যদি বলেন, আমরা দেখেছি দীর্ঘদিন কংগ্রেসের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, একটা আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী, উনি বলেছেন যে কোথাও যদি 100 টাকা পাঠানো হয় ডেভেলপমেন্টের কাজে, সেখানে যেতে যেতে 15 টাকা পৌঁছায়। মানে উনি স্বীকার করে নিয়েছেন 85 টাকা রাস্তায় আত্মসাৎ হয়ে যায়। তো সেই ধরনের বলার কোনো অধিকার রাখি কি, আমি সেটাই আপনার কাছে জানতে চাইবো। এবং আরেকটা কথা বলা যায় যে ভারতবর্ষে যে উন্নয়ন আমরা দেখেছি, যখন আমরা এই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট করা হয়েছিল তখন অনেক কথা হয়েছিল জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে কি হবে না হবে, কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ভ্রষ্টাচার মুক্ত, করাপশন মুক্ত করতে গিয়ে কি করা হয়েছে। এখন যদি এই যে অরুণোদয়ের প্রকল্পের টাকা, সেই অরুণোদয় প্রকল্পের টাকা সেই অ্যাকাউন্টে গিয়ে ঢুকছে, এবং সেই যে এসএসজি টাকা সেই অ্যাকাউন্টে ঢুকছে, আপনার প্রধানমন্ত্রী আবাসের কথা বলুন সেই অ্যাকাউন্টে গিয়ে ঢুকছে, সমস্ত কিছু অ্যাকাউন্টে গিয়ে ঢুকছে। তো এর জন্য কি হচ্ছে, ভ্রষ্টাচার বা এই যে যে সমস্যা যেগুলো আছে সেগুলো অনেকাংশে সমস্যার সমাধান হচ্ছে। তো আমরা আশাবাদী যে সমস্যাগুলা কংগ্রেস যেগুলা বা বিরোধী দল যেগুলা বিজেপির বিরুদ্ধে উঠাচ্ছে সেগুলা কোনো ভিত্তি নেই। ওকে, ধরে নিলাম আপনাকে ক্যান্ডিডেচার দেওয়া হলো, আপনি ভোটে জয় হলেন, যেটা দেখা যাচ্ছে ধলাই বিজেপির একটা সিট দখল আগের থেকেই রয়েছে। যদি হয় তেমনটা, যদি ধরে নিই, তো প্রথম 100 দিনে আপনার অগ্রাধিকার কি থাকবে? ফার্স্ট 100 ডেজ এর আপনার ফার্স্ট টার্গেট কি থাকবে? একটা ব্যাপার আমি মনে করি যে আপনাকে একদম ডিটেলস আমি বলছি যে আমাদের দলের এই মুহূর্তে 30টি গ্রাম পঞ্চায়েত আছে এবং সেখানে 300টি গ্রুপ আছে। আমরা প্রথমেই একটি কাজ করে নিতে হবে যে 100টা গ্রুপে প্রতিটা গ্রুপে মনে করুন 150-200টি পরিবার আছে, সেই পরিবারকে চিহ্নিত করতে হবে, সেই পরিবারের ডাটা কালেকশন করতে হবে। ওই কারণে করতে হবে যে কোন পরিবারে কতজন লোক আছেন, কতজন শিক্ষিত লোক আছেন, কতজন চাকরিজীবী আছেন, কতজন কৃষিজীবী আছেন, কতজন ব্যবসায়ী আছেন, কতজন দিনমজুর আছেন, যারা ঘুম থেকে উঠে তার হাতে নিয়ে কোথাও হাতে নিয়ে চলে যায় কাজ করার জন্য। আমাকে সেগুলো দেখতে হবে, এবং সেগুলোর সাথে সাথে যে শিক্ষিত গ্রাজুয়েশন কতজন আছে, মেট্রিক পাস কতজন সেটা দেখতে হবে, এবং সেই সাথে সাথে তার আর্থসামাজিক অবস্থা কি আছে, এবং কত পরিবারে আমরা দেখবো কত পরিবার এই প্রধানমন্ত্রী আবাসে পেয়েছে, কত পরিবার আছে বৃষ্টি পড়লে বাইরে বৃষ্টি পড়ার আগে ঘরের ভিতরে বৃষ্টি পড়ে, সেগুলো আমাকে দেখতে হবে। সেইগুলো আমাকে প্রথম অবস্থায় কি করতে হবে, এইগুলো চিহ্নিত করতে হবে যে সত্যিকার অর্থে মানে কাকে দেওয়া দরকার, কোন বাড়িতে ইয়ে দেওয়া দরকার। এই 2 লক্ষ টাকা যেটা আসামের জন্য মুখ্যমন্ত্রী মহোদয় যে ঋণ দিচ্ছেন, কোন পরিবারে পাওয়া দরকার। যে পরিবার 4টি-5টি চাকরিজীবী আছে সেই পরিবার নিশ্চয় দেওয়া দরকার নেই, কারণ তেলামাতার তেল দেওয়া আমাদের লোক নয়, তেলামাতার তেল দেওয়া হচ্ছে কংগ্রেসের লোক। তো সেই দিকে দেখতে হলে আমাকে সে প্রথমে আইডেন্টিফাই করতে হবে আমাদের এলাকায় কি সমস্যা আছে, সমস্যা আমাকে আমাদের সমাধানে এগিয়ে যেতে হবে। তার জন্য এইগুলোই প্রথমে করতে হবে, কোথায় কি প্রয়োজন আছে সেই প্রয়োজনটা নেসেসিটি বুঝতে হবে, নেসেসিটি বুঝেই আমরা কাজ করার এগিয়ে যাবো। সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নেবো, কোন জায়গায় কাকে লোন দেওয়া দরকার আছে,
আর কোন বাড়িতে পড়াশোনার জন্য খুব মেধাবী ছেলে আছে কিন্তু পয়সা হয়ে টাকা হয়ে পড়াশোনা করতে পারছে না, সেই দিকে আমরা লক্ষ্য রাখতে হবে, তাদেরকে কিভাবে আমরা ইয়ে করতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের এলাকায় দেখুন, মানে সত্যিকার অর্থে আমরা দেখেছি যে বিভিন্ন যে ইয়েগুলো আছে, আহ, এলাকাতে যে শিক্ষা ক্ষেত্রে বলা যায়, শিক্ষা ক্ষেত্রে আমরা একটা ইয়ে হয়েছিল, এই 92-তে একটা কলেজ স্থাপন করা হয়েছিল। পরবর্তীতে ইদানিং এই বর্জলাঙ্গা হয়েছে সরকারি কলেজ, বারোবাজার কলেজ হয়েছে। তো মূল সমস্যা হচ্ছে স্বামীজি বলেছিলেন যে শিক্ষা যদি দেওয়া যায়, শিক্ষা যদি ছেড়ে দিলে নিজের ভালো নিজের মন্দ সবাই বুঝতে পারবে এবং দেশের ভালো জড়িত থাকবে। সেইগুলোই আমরা দেখবো যে সেইভাবে চিহ্নিত করতে হবে কি করার প্রয়োজন আছে, এগুলো চিহ্নিত করি, তারপরে আমরা অবশ্যই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবো কোথায় কি করার প্রয়োজন আছে। ওকে, আজকের দিনে আপনার সাথে শুধু এই কয়েকটাই প্রশ্ন থাকলো। আগামীতে আপনি যদি ধরেন মন পেয়ে নিন, তখন আপনার সাথে বসবো, দেখবো, কথা বলবো। কিন্তু শেষ করার আগে একটা ছোট্ট র্যাপিড ফায়ার রাউন্ড আমরা আপনার সাথে খেলে নেবো। আপনি চাইলে স্কিপ করতে পারেন, কোনো প্রশ্ন যদি এখন মনে হয় যে উত্তর দেবেন না আপনি করতে পারেন। প্রথম প্রশ্ন আপনাকে, জনগণ কেন আপনাকে বিশ্বাস করবে? দেখুন, আমি যেখান থেকে এসেছি সেই কথা বলছি। আমি একদম ভুবন পাহাড়ি পাদদেশ থেকে এসেছি এবং আমি দীর্ঘদিন, আমি আগেই বলেছি, আমি 20 বছর লোকে যখন চাকরির জন্য হয়ে ঘুরছিল, নিজের জীবনকে নিজের প্রফেশনের জন্য খুঁজছিল, আমি তখন নিজের প্রফেশন খুঁজে যাই। আমি তখন কাজ করেছি, সমাজের জন্য কাজ করেছি, সেই মূল্যবান সময়টা 20 বছর সময় দিয়েছি। তখন লোকে আমার উপর ভরসা আছে, বিশ্বাস আছে। অনেকেই জানে আমি বয়গর ছেলে কাজ করেছি, সে জানি আমাদের এলাকার লোক, সেই অবস্থায় এলাকার লোকজন আমার উপর বিশ্বাস রাখবে, সেটাই আমি স্বাভাবিক বলে মনে করি। ওকে, আপনার সবচেয়ে বড় সাফল্য কি এখন অব্দি? আমি সেটাই সাফল্য মনে করি যে আমি বাড়ি থেকে 1 বছরের জন্য বেরিয়েছিলাম সমাজে কাজে, এবং সেখানে আমি প্রায় 20 বছর দিয়েছি এবং সেই 20 বছর আমার কোনো অবস্থায় ব্যর্থ হয়নি। আজকে যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে সমাজের, ভারতীয় জনতা পার্টি বলুন বা সংগঠনের বলুন, সেখানে বলবো আমি যে 20 বছর যে এক এক দিনের সময় দিয়েছি, সেটা আমার কাছে অনেক সার্থকতা যে সেই সময়টুকু ব্যর্থ হয়নি, এবং সেই সময়টুকু ব্যর্থ হয়নি আমি সেই কথা বলছি আমার জীবন সফলতা। ওকে, এটা আপনার সাফল্য বলে মনে করেন? ওকে, তো আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কি? কোন কাজ মনে হয়েছে যে এটা না করলে হয়তো ভালো ছিল, বা এটা যদি করতাম না তাহলে হয়তো বা ঠিক ছিল, এরকম মনে হয়েছে কখনো? 2024 মনে হয়েছিল? এটাও ব্যর্থতা মনে হয়নি? এটার প্রতিফলন এবার পাবেন বলে আশাবাদী? ওকে, লাস্ট কোয়েশ্চেন আপনাকে, হ্যাঁ বা নাতে জবাব দেবেন। আপনি কি আপনার সব নির্বাচনী প্রতিশ্রুতি যদি আপনাকে দেওয়া হয় পূরণ করতে পারবেন? হ্যাঁ, পারবো। আশাবাদী 100%? ধন্যবাদ। আজ আমরা কথা বললাম অমিয়কান্তি দাসের সাথে। ধলাইয়ের উনি প্রত্যাশী, কিছুদিন পরে নাম ঘোষণা হবে। নাম ঘোষণার পর আমরা প্রার্থীরা যারা থাকবে তাদের সাথে ডাইরেক্ট কথা বলবো। আজকে আপনাকে আমাদের এই শোতে বিটিএন টক্সে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। চোখ রাখবো আমরা কি প্রতিশ্রুতি আসে আর কতটুকু কি পুরো হবে, সব আমরা নজরে রাখবো। আপনারা দেখছিলেন বিটিএন টক্স। চোখ রাখুন, আবার আরেকজন অতিথির সাথে আমরা আবার আসবো আপনার কাছে।